স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। ডেঙ্গু ভাবতে বাধ্য করছে আজকাল। হাসপাতালগুলোর পরিসংখ্যান কোনো স্বস্তির খবর শোনাচ্ছে না। সামনের দিনগুলোতে নাকি আরও ভয়াবহ রূপ দেখতে হবে। আজকের আলোচনা এসব ঘিরেই যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার এস.এম. ইউনুসারী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের কাছে প্রথম আসতে চাই। এবছর বর্ষা দীর্ঘায়িত হয়েছে যেমনটি আমরা দেখছি, এবং এই মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টি থাকবে সেরকম পূর্বাভাস পাওয়া গেছে। ডেঙ্গুর লার্ভা তো ইতিমধ্যেই অনেকখানি বিস্তার লাভ করে ফেলেছে। তাহলে এখন কি করণীয়? মানে ব্যক্তিগতভাবে সাবধান থাকার বাইরে সরকারি বেসরকারি কি উদ্যোগ নেয়ার সুযোগ আছে এখনো? হয়তো মনে আছে, আমি একটা টেলিভিশনের একটা প্রোগ্রামে বলেছিলাম যে ডেঙ্গু আপনারা জানেন যে আগস্ট মাসে একটু কম ছিল। আমি তখন বলেছিলাম যে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই, কারণ এটি সেপ্টেম্বর এবং অক্টোবরে বেশ ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যেটি আমরা গত কয়েকদিন ধরে দেখছি। এবং অক্টোবরে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে, সেটি আমি নিশ্চিত করে বলতে পারি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই সমস্যা নিয়ে আমাদের নিয়মিত কাজ চলে, প্রতিদিনই কাজ চলে আমাদের। আমরা কাজ করতে গিয়ে যেটি দেখছি যে ডেঙ্গুর যে ভেক্টর বা বাহক যেটিকে আমরা বলি এডিস মশা, যে এডিস মশার যে প্রজনন, সেই প্রজননটি হচ্ছে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় পাত্রে পানি জমা হয়েছে এবং এই পানিগুলোতে আমরা এডিস মশা পাচ্ছি। আমরা খুবই ইন্টারেস্টিং একটি তথ্য বা আমরা একটি গবেষণা করতে গিয়ে একটি জিনিস পেয়েছি, যেটি হলো ঢাকা শহরের 43% দায়ী শুধুমাত্র বহুতল ভবনের বেসমেন্ট এবং পার্কিং। এই বহুতল ভবনের বেসমেন্ট এবং পার্কিং এ আমরা 43% এডিস মশা এখন পাচ্ছি। এখন এই মুহূর্তে এই মশাটি আরো বাড়তে শুরু করবে এবং অক্টোবরের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আপনি যেটা প্রশ্ন করছিলেন যে আসলে করণীয়টা কি? করণীয়টা হচ্ছে আসলে কমিউনিটি ড্রিভেন মসকিটো কন্ট্রোল করা ছাড়া আমাদের দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হওয়া খুব কঠিন। কমিউনিটি ড্রিভেন মসকিটো কন্ট্রোলটা আসলে যেমন আমাদের বেসমেন্টে বা পার্কিং এ যদি পানি জমা থাকে, সেখানে যদি এডিস মশা হয়, সেখানে আমাদের নিজেকেই দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার যে কাজটা সেটা করাতে হবে সিটি কর্পোরেশনকে বা রাষ্ট্রকে বা সরকারকে। এখন সেটা কি উপায়টা কি? উপায়টা হচ্ছে যে আপনি জানেন যে আমি এই মুহূর্তে আছি হলো WHO সাউথ ইস্ট এশিয়ানাল রিজিওনাল একটি ফোরাম আছে। সেই ফোরামের একটি মিটিং হবে, কারণ সাউথ ইস্ট এশিয়ান রিজনের 18টি দেশের মধ্যে 17টি দেশেই কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু বেশ প্রকট আকার ধারণ করছে। এখন সেখানে এবার মূল যেটি উঠে এসেছে সেটা হচ্ছে কমিউনিটি ড্রিভেন মসকিটো কন্ট্রোল বা কমিউনিটি ড্রিভেন ডেঙ্গু কন্ট্রোল। সেখানে যেটি বলা হয়ে থাকে সেটি হলো যে সিটি কর্পোরেশন ধরেন IGR নামে একটা ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটটি যদি জনগণের হাতে দেয় বা জনগণের হাতে যদি যেমন অ্যারোসল যেরকম ভাবে বাজারে পাওয়া যায়, ঠিক মশার লার্ভা কন্ট্রোলের জন্য এমন একটি প্রোডাক্ট থাকতে হবে যে প্রোডাক্টটি বাজারে তার বাড়ির আশপাশের দোকানে পাওয়া যেতে হবে। সেটি কিন্তু অ্যাভেলেবেল করে দিতে হবে, জনগণের হাতে ছেড়ে দিতে হবে, যেন জনগণ মশাটা নিয়ন্ত্রণ করতে পারে। একজন মানুষের বাসায় যদি লার্ভা হয়, সে নিয়ন্ত্রণ করা কিন্তু তার হাতে কোনো অস্ত্র নেই। তার হাতে অ্যাডাল্ট মশা মারার অস্ত্র যেমন অ্যারোসল আছে, কিন্তু মশার লার্ভা মারার জন্য কিন্তু তার কোনো অস্ত্রটা নেই। সেই অস্ত্রটা আবার হতে হবে আপনার মানুষের ঝুঁকি কম তৈরি করে এরকম একটা কিছু, এবং সেটি হতে পারে IGR ট্যাবলেট, যেটি বাজারে পাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সেগুলো জরুরি ভিত্তিতে ক্রয় করে জনগণের কাছে কিন্তু ডিস্ট্রিবিউট করা যেতে পারে এবং ওভার দ্য কাউন্টার দোকানগুলোতেও কিন্তু এই জিনিসটি রাখা যেতে পারে। আরেকটি যেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, ডেঙ্গু রোগীর ঠিকানা সংগ্রহ করে ওই বাড়ির আশপাশে ফগিং করে উড়ন্ত মশা মারাটাকে নিশ্চিত করতে হবে। যদি আমরা উড়ন্ত মশাটা মারাটা নিশ্চিত করতে পারি, তখন ওখান থেকে আর জ্যামিতিক হারে এই রোগটি ছড়াবে না। তাহলে একদিকে উড়ন্ত মশা মারা এবং দ্রুত যে সংক্রমণ রোগটা ঠেকাতে হবে, আর জনগণকে সম্পৃক্ত করতে হবে মশা নিয়ন্ত্রণে। তাহলেই ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করা যাবে, অন্যথায় খুব ডিফিকাল্ট এই মুহূর্তে।
আসবো আপনার কাছে আমি আবারও। অধ্যাপক ডাক্তার SM ইউনুস আলীর কাছ থেকে ঘুরে আসি। তার আগে হাসপাতালগুলোতে এরই মধ্যে রোগীর চাপ বেড়েছে, আমরা সংবাদগুলোতেও এরকম দেখতে পাচ্ছি। তো আমাদের হাসপাতালগুলো কি আসলে প্রস্তুত আছে সামনে আরো বড় ধাক্কা সামলানোর জন্য? হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। জি, ধন্যবাদ আপনাকে। হাসপাতাল ব্যবস্থাপনা বলতে গভর্নমেন্ট সার্ভিস যেরকম আছে, যেটুকু ঠিক অ্যাডুকুয়েট না, একটু অপ্রতুল, কিন্তু প্রাইভেট সেক্টর মিলে এবং গভর্নমেন্ট সেক্টর মিলে যে সার্ভিস বাংলাদেশে বিদ্যমান, তাতে যে পরিমাণ পেশেন্ট এই মুহূর্তে আছে তাতে ম্যানেজ করা সম্ভব। কিন্তু এই যে কবিরুল সাহেব যেমনটা বলছিলেন যে প্রিভেনশন করতে হবে, প্রিভেনশন না করলে এর সংক্রমণটা বাড়বে, তখন কিন্তু হাসপাতালে যে চাপ তৈরি হবে সেটা সামলানো হয়তো আমাদের বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার আছে স্বাস্থ্যের জন্য সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য প্রিভেনশনটা সরকারের দিক থেকে এবং প্রাইভেট সেক্টরের দিক থেকে এবং মানুষের মধ্যে থেকে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এগুলা প্রিভেন্ট করতে হবে। এবং এই মুহূর্তে সেটা উপযুক্ত সময়, যেটা না করলে হয়তো এখন এই মুহূর্তে যেরকম সংক্রমণ হচ্ছে এটা প্রচন্ডভাবে বেড়ে যেতে পারে। বেড়ে গেলেই তখন একটু প্রবলেম দেখা দিবে। না, আমরা যেমন দেখি যে প্রতি বছরই যখন পিক থাকে, পিক সিজন, তখন ফ্লোরে বেডিং করতে হচ্ছে, বারান্দায় রোগী রাখতে হচ্ছে, এরকম পরিস্থিতির মুখোমুখি তো আসলে হতে হয়। সেই জন্যই জিজ্ঞেস করছিলাম যে আমাদের ব্যবস্থাপনা কি যথেষ্ট কিনা। না, সরকারি হাসপাতালগুলোতে যে বিছানার বাইরে যে পেশেন্ট রাখা হয়, এটা ধরেন সব রোগের ক্ষেত্রেই কিন্তু হয়। ইভেন দেন আপনি যেমন যদি গাইনি ওয়ার্ডেও যান, দেখবেন যে এই ইমার্জেন্সি ডেলিভারি পেশেন্ট এসেও ফ্লোরে আশ্রয় নিচ্ছে। কারণ আমাদের যে জনসংখ্যা, যে পেশেন্ট ফ্লো সবসময় থাকে, তাতে সরকারি সার্ভিস কিন্তু অ্যাডুকেট পরিমাণ না। এটা কিন্তু এটা আমরাও যেমন জানি, আপনারাও সবাই এটা জানেন, আপনারাও বিভিন্ন মিডিয়ার লোকজন এটা ভালো জানে। এবং এই জন্য আমাদেরকে এই প্রিভেনশনের দিকে জোর দিতে হবে, এটাই হলো আমাদের এখন মূল ইয়া। জি, অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, আপনি ওষুধ নিয়ে একটু কথা তুলেছিলেন। আমি একটু জানতে চাই যে ওষুধগুলো মশা নিধনে ব্যবহার হয়, বিগত সময়ে সেসব নিয়ে নানান ধরনের সমালোচনা কিন্তু শোনা গেছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। তো সেসব ওষুধ বদলে এখন কি কার্যকর ওষুধ ব্যবহার হচ্ছে, বা বিশেষজ্ঞ মতামত কি ওষুধ ব্যবহারের আগে নেওয়া হয়? প্রথমে আপনি আমি কারেকশন করে দেই। এখানে আমাদের মেডিকেল ডক্টর মহোদয় আছেন, উনি হয়তো মন খারাপই করবেন যখন একটি মশা মারার কীটনাশককে আমরা ওষুধ বলি। এটি কিন্তু আসলে ঔষধ না, এটি কীটনাশক। পরিষ্কার বলতে হবে, কারণ আমরা ভুল বলা যাবে না। এখন এই কীটনাশকগুলো আপনি যেটা বলছিলেন যে ধরুন ফগিং এর ক্ষেত্রে যে কীটনাশকটি ব্যবহার করা হয়, দীর্ঘ সময় ধরে আমি বলে এসেছি অনেকবার যে এটি কিন্তু কার্যকরী কোনো উপায় নয়, এবং এটি বরং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, পরিবেশ ঝুঁকি তৈরি করে। এই কীটনাশকটি মোটেও কার্যকরী নয়, কিন্তু আমরা ব্যবহার করে যাচ্ছি। আমাদেরকে এমন কিছু কীটনাশক ব্যবহার করতে হবে যেগুলো সারা পৃথিবী জুড়ে এখন আমরা বলি 4th জেনারেশন ইনসেক্টিসাইড, সেগুলোকে ব্যবহার করা উচিত। আমি যেমন একটু আগে একটি কীটনাশকের কথা বললাম, যেটাকে বলে IGR, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। এটার এনভায়রনমেন্টাল হ্যাজার্ড নাই, হেলথ হ্যাজার্ড নাই, কিন্তু ইফেক্টিভ, আবার অনেক বেশি দামও না। তো আসলে যে 4th জেনারেশন ইনসেক্টিসাইড যেগুলো আছে, সেগুলো আমাদের দেশের উপযোগী, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কম তৈরি করে এবং দাম কম, এরকম প্রোডাক্ট ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। তবে সব কীটনাশকই যে কাজ করে না তেমন নয়। ফগিং করার জন্য যে কীটনাশকটি ব্যবহার করা হয় সেটি আমরা কার্যকরী হিসাবে আমরা মাঠ পর্যায়ে দেখি না। তবে লার্ভিসাইডিং করার জন্য সিটি কর্পোরেশন যে কীটনাশকটি ব্যবহার করে, যেটিকে টেবিফস বলা হয়, সেটি পরিবেশ ঝুঁকি তৈরি করলেও আসলে মশাকে সে মারতে পারে এবং কার্যকরী। আবার আমি যেটি নতুন যে কীটনাশকটির কথা বললাম IGR, সেটিও কার্যকরী, পরিবেশ ঝুঁকিও নেই এবং স্বাস্থ্য ঝুঁকিও নেই। তো আসলে গবেষকদের সঙ্গে কথা বলে, যারা দীর্ঘ সময় কাজ করেন তাদের সঙ্গে কথা বলে এবং পরীক্ষা নিরীক্ষা করে সব দিক বিবেচনা করে কীটনাশকগুলো আমাদের দেশে আমদানি করা উচিত এবং ব্যবহার করা উচিত। না, সেটাই আমি জানতে চাইছিলাম যে এই ব্যবস্থাটাতে কোনো পরিবর্তন কি এসেছে, মানে এই যে গবেষকদের সাথে বা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা, একটা সমন্বয় ঘটিয়ে তারপর, কারণ এগুলো বাইরে থেকে আনতে হচ্ছে, তো আসলে খরচেরও ব্যাপার, রাষ্ট্রের খরচও হচ্ছে, এই পদ্ধতির মধ্যে কি আমরা ঢুকতে পেরেছি আদৌ?
আসলে এই প্রশ্নের উত্তরটা আমি না দিয়ে সম্ভবত যারা এর দায়িত্বে আছেন তারা দিলে মনে হয় জিনিসটা সুন্দর হবে। কারণ আমি একটা কথা বলি সবসময়, মেয়র আসে মেয়র যায়, প্রতিশ্রুতি আছে আসে প্রতিশ্রুতি যায়, কিন্তু ডেঙ্গু মশার মতো জায়গায় থাকে, ডেঙ্গুর মতো জায়গায় থাকে এবং দীর্ঘদিন ধরে দেখছি। জি, অধ্যাপক ডাক্তার এস এম ইউনুস আলী, আসতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে একজন চিকিৎসক যেটি বলছিলেন যে যখন রোগী আসছে বা নিজে থেকে বুঝতে পারছে যে আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার, তখন ইতিমধ্যে 5-6 দিন পেরিয়ে গেছে। এই কেসটাই কি বেশি দেখা যায় কিনা, মানে ডেঙ্গুর টেস্টের ব্যাপারে মানুষ কি যথেষ্ট সচেতন হয়েছে, নাকি সিজনাল জ্বর ভেবে অনেকেই অবহেলা করছে? আর যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য এবং পরিবারের বাকিদের সুরক্ষার জন্য আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো যে ডেঙ্গু আসলে 2 রকমের হয়, একটা হলো মাইল্ড ডেঙ্গু বলি আর একটা সিভিয়ার ডেঙ্গু বলি। তো মাইল্ড ডেঙ্গুতে সাধারণত যে সমস্ত পেশেন্ট আছে তাদের জ্বর তো সবারই থাকে, এদের জ্বর থাকে, শরীরে ব্যথা থাকে, তারপরে আপনার গায়ে র্যাশ উঠতে পারে স্কিনের মধ্যে। এগুলা ইনিশিয়াল স্টেজে আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ দ্বারা চিকিৎসা করি। তো এই পর্যায় পর্যন্ত রোগী ডাক্তারের কাছে যদি অ্যাটেন্ড করে তাহলে দেখা যায় যে এই পর্যায়ে এবং কিছু অ্যাডভাইস এবং এই ওষুধপত্র অ্যাডুকেট, মানে পানি খাওয়া, ফ্লুইড বলি আমরা, ডিহাইড্রেশন যেন না হয়, পানি শূন্যতা যেন না হয়, এগুলা করলেই সাধারণত রোগী ভালো থাকে। কিন্তু যেটা সিভিয়ার ডেঙ্গু বলি আমরা, সিভিয়ার ডেঙ্গুতে শরীরে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ কোথা দিয়ে হতে পারে? নাক দিয়ে হতে পারে, আপনার গাম দিয়ে, দাঁতের গোড়া দিয়ে হতে পারে, স্কিনের নিচে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যখন রুগী ডাক্তারের কাছে অ্যাটেন্ড করে তখন দেখা যায় যে রুগীর যে আলোচনা হচ্ছিল যে প্লাটিলেট অনেক কমে যায়। তখন প্লাটিলেট কমে গেলে এগুলো একটু সিভিয়ার পর্যায়ে, এবং এগুলো আমরা বলি যে এটা ফাটাল কন্ডিশন, এগুলো রুগী অনেক সময় মনে করেন খারাপ হয়ে যায়, এক্সপায়ার করতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য মানুষের মধ্যে সচেতনতা থাকতে হবে, সেটা হলো যে আর্লি স্টেজে যেন রুগী ডাক্তারের কাছে অ্যাটেন্ড করে, তাহলেই আমরা চিকিৎসা সঠিকভাবে দিতে পারবো এবং রুগীর কন্ডিশন ভালো থাকতেই সে সুস্থ হয়ে উঠবে এই আর কি। আর যদি খারাপ কন্ডিশনে যায় তাহলে এটা বেশ জটিলতার দিকেই যায়, তখন হাসপাতালে লোড পড়ে যায়, ডাক্তারদের উপরে চাপ পড়ে যায় এবং রুগীর কন্ডিশনও এটা রিকভারি করা অনেক সময় কঠিন হয়ে যায় আর কি। এটা জি, তো সেই আর্লি স্টেজটা আসলে কতদিন, মানে 1-2 দিনের জ্বরেই কি টেস্ট করতে যেতে হবে? আমরা তো এরকম শুনি যে প্রথম দিন বা দ্বিতীয় দিনে টেস্টে ধরা পড়ে না, এটা নিয়ে একটা কনফিউশন তো আছে। 74 আওয়ার্স, মানে 3 দিনের মধ্যে যদি জ্বর আমরা না কমে, তাহলে আমরা সাধারণত বলি যে ডেঙ্গুর যে জ্বরের যে প্যাটার্ন, যে যেমন জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, মাথা ব্যথাটা সাধারণত দেখা যায় চোখের উপর দিয়ে, কপালের এই দিকটা মাথা ব্যথাটা হবে, শরীরে মানে মাংসে ব্যথা হবে, হাড্ডিতে ব্যথা হবে। এই সমস্ত জিনিসগুলো যদি ধরেন প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়েও যদি 3 দিনে যদি না কমে 72 আওয়ার্স, তখন আমরা কিন্তু ইনভেস্টিগেশনে যেতে হবে। ইনভেস্টিগেশন করে এটা আমরা কনফার্ম করি। সাধারণত যে প্লাটিলেট দেখি, আবার যে অ্যান্টিজেন আছে, NS1 অ্যান্টিজেন বলে, এগুলো মেডিকেল টার্ম, এগুলো আপনাদের বোঝার ওরকম না, কিন্তু আমরা এই সমস্ত পরীক্ষা করে তখন কনফার্ম করি যে হ্যাঁ এটা ডেঙ্গু কিনা। এবং ডেঙ্গু হলে তখন আমরা অন্য যে মেজারমেন্ট আছে, যেমন রোগীর জন্য সাধারণত আমরা দেখি যে পানি শূন্যতাটা যেন না হয়। এর জন্য যদি রুগী ভমিটিং থাকে, সাধারণত ভমিটিং নিয়েও আসে, ভমিটিং থাকলে তো তখন মুখে খাবার দিলে বা মুখে ফ্লুইড দিলে ওটা তো যাবে না, তখন আমরা সাধারণত স্যালাইনের মাধ্যমেও আমরা ফ্লুইড বডিতে দেওয়া হয় আর কি। এটাই, এই জিনিসগুলো আমাদের কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনি 3 দিনের কথা বলছিলেন, কিন্তু কোমরবিড যাদের অন্যান্য দীর্ঘ সময় ধরে অসুস্থতা আছে, ডায়াবেটিক কিংবা হার্টের ইস্যু আছে, কিডনির সমস্যা আছে, হাইপারটেনশন, 3 দিনে তো তাদের পরিস্থিতি বেশ খারাপ হয়ে যায়, এরকম আমরা দেখি আশেপাশে উদাহরণ। তাহলে তাদের ক্ষেত্রে আলাদা করে কোনো পরামর্শ কি দেবেন? যদি হাই ফিভার হয়, সাডেন একবারে সিভিয়ার ফিভার, সাডেন হাই ফিভার হলো, তখন আমরা যদি মনে করি হ্যাঁ আর্লি অ্যাটেন্ড করলে তো ভালো। যে কোনো কন্ডিশনে, আজকে জ্বর হলো, আমি যদি সতর্ক হয়ে যাই যে আমি পরীক্ষা করে দেখব, সেটা তো অবশ্যই বেটার। যে আমাদের যে একটা আছে, গাইডলাইন আছে, যে গাইডলাইনের বাইরেও আমরা এরকম করি। তবে আমরা সাধারণত বলি যে কোনো ফিভার হলে আমরা এই যে সমস্ত মেডিসিন খাই, সাধারণত
NSAID মানে অ্যাসপিরিন জাতীয় যে মেডিসিনগুলো এগুলো কিন্তু আবার অ্যাভয়েড করতে হবে। এই 3 দিন আমরা যে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে বা শুধু পানি খাওয়ানো বা অন্য যে সাপোর্টিভ মেজারমেন্ট আছে এগুলোর মাধ্যমেই সাধারণত ম্যানেজ করা যাবে আর কি। 3 দিন এর মধ্যে যদি রোগীর কন্ডিশন ওরকম খারাপ না হয় তাহলে আমরা অত মানে ভয় পাই না আর কি, ভয়ের মধ্যে আমরা বলছি না যে। আর যেটা আপনি যেগুলো বলছিলেন মানে কোমরবিডিটিস আছে, প্রেশার, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো থাকলে সাধারণত যে কোনো ডিজিজের ক্ষেত্রেই রোগী একটু আর্লি ডাক্তারের কাছে অ্যাটেন্ড করা এবং আদার্স পরীক্ষা নিরীক্ষা করে তার অবস্থা সম্বন্ধে ভালোভাবে জানা এটা আমাদের উচিত আর কি। এটা সবার জন্যই এটা করা দরকার। জি, অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের কাছে আসতে চাই। ছোট্ট করে একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি হটস্পট ম্যানেজমেন্টের কথা একবার বলেছিলেন। আমি যদি জানতে পারি যে আমার এলাকাটি হটস্পট ডেঙ্গুর, সেক্ষেত্রে আমার তৎক্ষণাৎ করণীয় কি হবে? মানে বাসায় মশারি খাটিয়ে থাকার বাইরে আমি যদি মশা নিধন, লার্ভা নিধনের কথা বলি, তখন কি করণীয় হবে? যদি আমার বাড়িতে বা আমার প্রতিবেশীর বাড়িতে ডেঙ্গু রোগী থাকে এবং আমার বাড়ির আশেপাশে যদি আমি কখনো দেখি যে গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ সহ মশা আছে, সাদা কালো ডোরা কাটা দাগ, আমি আবার বলছি পায়ে এবং গায়ে যদি সাদা কালো ডোরা কাটা দাগ যুক্ত মশা থাকে এবং বাড়ি বা প্রতিবেশীর বাড়িতে কোনো ডেঙ্গু রোগী থাকে, তাহলে আমাকে সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার জন্য যেমন আমি একটা প্র্যাকটিস জীবনে সবসময় করি, আমি ফুল স্লিভ শার্ট পরি সবসময়, আমার কোনো হাফ শার্টই নেই। এরকম আপনি জামা পরতে পারেন, ফুল হাতা শার্ট, আপনি যখন ঘুমাতে যাবেন তখন মশারি ব্যবহার করতে পারেন। আর আপনার বাড়ির আঙিনায় নিশ্চিত করতে পারেন যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না থাকে, পানি জমা থাকলে সেটি ফেলে দিন। আর আপনার ঘরের জানালা, দরজা এগুলো বিকেলের আগেই আপনি বন্ধ করে দিন, কারণ বিকালের আগ মুহূর্তে এবং সকালের এই সময়টাতে মশা ঘরে ঢোকে, অন্য সময়টায় বাইরে সে আশ্রয় নিয়ে থাকে। এই সতর্কতাগুলো যদি আমরা একটু অবলম্বন করি, আর কিছু টোটকা আমি বলে দিতে পারি, যেমন আমাদের বাড়িতে একটু প্র্যাকটিসের মধ্যে যদি আমরা আনি, তুলসী গাছ বারান্দায় রাখা, পুদিনা পাতা গাছ বারান্দায় রাখা, এটি কিছুটা মসকিউটো রিপেলেন্ট হিসেবে কাজ করে। 2টি গাছ আমরা চায়ে অনেক সময় খাই, চা পাতা হিসাবে চায়ের মধ্যে দিয়েও আমরা খাই, যেটা অনেক অনেক বেনিফিশিয়াল দিক আছে, সেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে আনতে পারি 2টি গাছ। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ আজকে এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার যুক্ত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর SM ইউনুস আলী। কথা হচ্ছিল তাদের সাথে, আর এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।